কি কি প্রবলেম আমাদের ভেজিটেবল কাল্টিভেশনে, আর এক্সপোর্ট সিনারিওটা কি সেটা কিছু। আজকে আমরা ভেজিটেবলের ইম্পর্টেন্সটা পড়াবো আর। তো ভেজিটেবলের ইম্পর্টেন্স যদি আলাপ করতে যাই তাহলে 4 ধরনের ইম্পর্টেন্স আমরা প্রিলিমিনারি দেখি। একটা হলো নিউট্রিশনাল ইম্পর্টেন্স, আর একটা হলো ইম্পর্টেন্স, আর একটা হলো মেডিসিনাল ইম্পর্টেন্স, আর একটা হলো এনভায়রনমেন্ট। আসলে যে কোনো গাছেরই এনভায়রনমেন্ট বেনিফিট আছে। আমরা জানি গাছ এনভায়রনমেন্টকে অনেক মানে বিশুদ্ধ রাখে, বিশেষ করে অক্সিজেন ছাড়ে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, সেটা আমরা হয়তো তেমন বলবো না। আর মেডিসিনাল ইউজ অনেক, নিউট্রিশনাল ইম্পর্টেন্সের সাথে সাথে মেডিসিনাল ইউজটা চলে আসে আর কি। আমরা খাবার খাই, আবার যদি নিউট্রিশন ঠিক মতো না হয়, শরীর দুর্বল হয়, তখন ওষুধ খাওয়া লাগে। কাজে মেডিসিনালটাও তেমন অতটা ডিটেল বলবো না। আমরা যেটা আলাপ করবো সেটা হলো নিউট্রিশনাল ইম্পর্টেন্স আর হলো ইকোনমিক ইম্পর্টেন্স। 9টা বাজছে, 10টা বাজছে তো না? বাস শুরু করবো নাকি আরো অনেক ছেলে আসবে এখন পার্টিসিপেট করবে? তো যাই হোক, আজকে আসলে আমার আগে জানা ছিল না, আজকে বোধহয় একটু হালকা ছুটি বোধহয়, তো একটু ক্লাসটা নিবো। আমি সামনের সপ্তাহে ক্লাসটা নিতে পারবো না, একটু ঝামেলা আছে হয়তো আর কি, নিতে পারবো না আগে বলতেছি না, তো একটু ছুটিতে থাকার সম্ভাবনা আছে। তো এই জন্য ক্লাসগুলো একটু শেষ করে দিই আর কি। তো নিউট্রিশনাল ইম্পর্টেন্সের মধ্যে আমরা আসি। আমরা যে খাবার খাই, এই খাবারে 6টি খাদ্য উপাদান থাকে। একটি হলো কার্বোহাইড্রেট, একটা হলো প্রোটিন, আর একটা হলো ফ্যাট, ভিটামিন এবং পানি আর কি। এই 6টি খাদ্য উপাদান যদি কোনো খাদ্যে থাকে তাকে আমরা সুষম খাদ্য বলা হয়। এবং 6টি খাদ্য উপাদানের মধ্যে কার্বোহাইড্রেট অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা এলিমেন্টস, এবং এই এলিমেন্টসটা শরীরের যে এনার্জি অথবা ক্যালোরি সাপ্লাই দেয়। কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট ছাড়া আমরা চলতে পারবো না, কারণ ক্যালোরি অথবা এনার্জি যদি না পাওয়া যায় তাহলে থাকবে না। এবং ক্যালোরি বা এনার্জির মেইন সোর্স হলো কার্বোহাইড্রেটের দিক দিয়ে। আমরা আমাদের বাংলাদেশে সাধারণত আমরা ভাত থেকে, রাইস থেকে এবং হুইট থেকে পূরণ করি। কিন্তু অন্য একটা চিপেস্ট সোর্স, ইজিয়েস্ট এবং চিপেস্ট সোর্স হলো আমাদের এটা মিষ্টি আলু, এটা হলো গোল আলু, আর হলো এটা হলো তোমার মিষ্টি কুমড়া, কচু, মাটির নিচের আলু। এই জিনিসগুলোতে কার্বোহাইড্রেট আছে। আমরা যদি ভাতের পরিবর্তে আলু অথবা মিষ্টি আলু বা মিষ্টি কুমড়া অথবা কচু এই জিনিসগুলোও খাই, সেখানেও কিন্তু কার্বোহাইড্রেটের সাপ্লাইটা ভালো হবে। যদিও এখানে বলছি চিপেস্ট সোর্স, এবার আলুর দাম একটু বেশি ছিল, অন্যান্য বার একটু দাম কম থাকে, কিন্তু তুলনামূলক ভাবেও একটু চিপার এখনো আছে। এই যে আলুটা উঠলেই তোমার হয়তো 20-25 টাকা হয়ে যাবে। এই মিষ্টি আলু আরেকটা সুবিধা হলো যে এটার ইল কিন্তু অনেক বেশি, ধানের ইল থেকে 4-5 গুণ ইল বেশি। মিষ্টি আলু প্রায় 40-50 টন, এমনকি 80 টন পর্যন্ত কিন্তু হয়, যেটা জীবনও ধানের ক্ষেত্রে সম্ভব না। অনুরূপ ভাবে আলুরও ফলন বেশি এবং পার হেক্টরে মিষ্টি কুমড়ারও ফলন বেশি। কাজে এই জিনিসগুলো দামও সস্তা, ইল্ডও বেশি, এটা দিয়ে আমরা কার্বোহাইড্রেটটা পূরণ করতে পারি। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট হলো প্রোটিন। আমরা সাধারণত জানি প্রোটিনটা হেলদি গ্রোথ এবং শরীরের ডেভেলপমেন্টের জন্য আমরা প্রোটিন খাই। আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে দেখি যে হরলিক্স, বাচ্চাদের গ্রোথের জন্য হরলিক্স খাওয়া লাগে। মানুষের শরীর ঠিক রাখার জন্য বা বৃদ্ধি সঠিক হওয়ার জন্য প্রোটিন লাগে। এই প্রোটিন ডিমান্ড পূরণ করার জন্য আমরা মাছ অথবা মাংস অথবা ডিম খাই। এটা হলো অ্যানিমাল সোর্স এবং মেইন সোর্সই কিন্তু এগুলা। কিন্তু অনেক ভেজিটেবল আছে যেগুলাতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। আমরা জানি প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত।
অনেক অনেক অ্যামিনো অ্যাসিড আছে। একটু গরম জল দাও। গরম জল দিয়ে গোসল করবা? ঠিক আছে, চা খাওয়া গরম জল দিয়ে। এই প্রোটিন অনেক অ্যামিনো অ্যাসিড আছে যেগুলা এই ভেজিটেবল ছাড়া প্রাণীতে পাওয়া যায় না। ওই অ্যামিনো অ্যাসিড গুলা খাওয়ার জন্য এই ধরো সিম, বরবটি, মটরশুটি এগুলা মানে খেতে হয়। আমরা অনেক মিনারেলের নাম এখানে দেখা যাচ্ছে না, ঢেকে যাচ্ছে। হ্যাঁ, অনেক মিনারেল আছে যার মধ্যে আছে ক্যালসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়োডিন, সোডিয়াম, ক্লোরিন, জিঙ্ক, কপার। এই মিনারেল গুলা শরীরের জন্য কিন্তু খুবই দরকারি আর কি। এই মিনারেলের মধ্যে ক্যালসিয়াম, আমরা জানি ক্যালসিয়াম অত্যন্ত একটা ইম্পর্টেন্ট মিনারেল। এই ক্যালসিয়াম সাধারণত হাড়ের এবং দাঁতের গঠন করে আর কি। ক্যালসিয়ামের অভাবে দাঁতের গঠন ঠিক হয় না, আবার হাড়ের গঠনও ঠিক হয় না। অনেক সময় রক্ত জমাটও বাঁধে না আর কি। এই নিউট্রিয়েন্ট গুলা পাওয়ার জন্য আমরা যদি লাল শাক খাই, ড্রাম স্টিক লিভ, এটা কেউ জানো? ড্রাম স্টিক লিভ স্যার সজিনা পাতা। এই যে সজিনা পাতা, সজিনা পাতাতে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম আছে, সাথে সাথে আয়রনও প্রচুর আছে আর কি। সজিনার আরেকটা নাম হলো মরিঙ্গা আর কি। সজিনা গাছকে মিরাকেল ট্রি বলা হয় আর কি। কি ট্রি বলে? মিরাকেল, বিস্ময়। এটা এমন একটা ট্রি যার প্রত্যেকটা অংশ শরীরের জন্য উপকারী, এবং এটাকে মেডিসিনাল প্ল্যান্টের মধ্যেও বলা আছে। এর খাওয়া যায়, সজিনা গাছের ফুল খাওয়া যায়, পাতা খাওয়া যায়, ফল খাওয়া যায় যেটা সজিনা খাই আমরা, এর চামড়া রস খাওয়া যায়, শিকড়ের রস খাওয়া যায়। কাজে কোনো অংশ কিন্তু বাদ দেওয়া যায় না, এক একটা অংশ এক একটা কাজে লাগে আর কি। এই জন্য মিরাকেল ট্রি বলে। এমন একটা মিরাকেল এটা আছে যা অন্যান্য গাছে মানে এরকম সুবিধা পাওয়া যায় না। আমরা যদি পালং শাক খাই, ক্যাবেজ খাই, গাজর খাই, কলিফ্লাওয়ার খাই, লেটুস, অনিয়ন, পিস, এগুলাতে প্রচুর পরিমাণে আমাদের ক্যালসিয়াম। অনুরূপ ভাবে আয়রনও একটা ইসেনশিয়াল মানে নিউট্রিয়েন্ট। এটা আমরা জানি আয়রনের অভাবে রক্ত শূন্যতা হয়, বিশেষ করে মেয়েদের রক্ত শূন্যতা একটু বেশি হয়। এই রক্ত শূন্যতা অ্যাভয়েড করার জন্য মানে যেই সবজিগুলা কাটলে হালকা একটু ব্রাউনিশ হয়ে যায়, সেসব সবজিগুলোতে প্রচুর পরিমাণে আয়রন আছে। যেরকম কাঁচা কলা, বেগুন, এগুলা কাটে রাখলে দেখবে যে একটু একটা ব্রাউনিশ একটা লেয়ার হয়ে যায়। কচু শাক, আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে কচু শাকের জন্মে রাস্তাঘাটে, কিন্তু আমরা তেমন কচু শাক খাই না। কিন্তু কচু শাক যদি চিংড়ি দিয়ে অথবা ইলিশ মাছ দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আয়রন হয় আর কি। অনুরূপভাবে ম্যাগনেসিয়াম একটা মিনারেলস, এটা টিথ, ইমিউনি সিস্টেম এবং নার্ভাস সিস্টেমের জন্য দরকারি। পটাশিয়াম, এটার অভাবে হাইপারটেনশন হয় এবং স্ট্রোক দেখা যায়। এবং এটা পটাশিয়াম ব্রোকলি, ওকরা, টমেটো এগুলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। ডাবের পানি আছে, কিন্তু ডাব ফলের মধ্যে পড়ে। ফসফরাস হলো হেল্পস ইন সেল মাল্টিপ্লিকেশন অফ বোনস এন্ড টপ টিস্যুস। এটা বোন এবং টিস্যুর মাল্টিপ্লিকেশনে মানে মেইনটেন্স অফ লিকুইড কন্টেন্ট অফ দ্য টিস্যু, টিস্যুতে যে লিকুইড আছে সেটা মেইনটেইন করে আর কি। প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস যেগুলোতে আছে সেগুলো হলো পটেটো, ক্যারট, টমেটো, স্পিনাচ, লেটুস এবং কলিফ্লাওয়ার। মিনারেল আমরা মোটামুটি শেষ করলাম। এখন ভিটামিন। আসলে শাকসবজি খেতে হয় মেইনলি ভিটামিন এবং মিনারেলের জন্য।
এটা অন্যান্য সোর্স থেকে, শাকসবজি থেকে এবং ফলমূল থেকে ভিটামিন এবং মিনারেল পাওয়া যায়। ভিটামিনের মধ্যে ভিটামিন এ অন্যতম একটা ভিটামিন। ভিটামিন এর অভাবে সাধারণত রাতকানা রোগ হয় আর কি। এই রাতকানা রোগটা অ্যাভয়েড করার জন্য যেগুলা কালার্ড শাকসবজি, যেরকম এখানে দেখতে পাচ্ছ তোমরা, কালার্ড গাজর আছে, তারপর হলো মরিচ আছে, তারপর হলো টমেটো আছে, কালার্ড জাতীয় লাল শাক, মিষ্টি কুমড়া, এগুলা, তারপর হলো পালং শাক, এগুলাতে সুইট পটেটো, এগুলাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এগুলা যদি আমরা খাই তাহলে রাতকানা রোগটা হবে না। আরো অনেক ভিটামিন বি আছে, ভিটামিন B1, B2, B3, এগুলাকে একসাথে ভিটামিন বি কমপ্লেক্স বলে। এগুলাও শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। ভিটামিন B1 ইট হেল্পস ইন প্রপার ফাংশন অফ দি ডাইজেস্টিভ ট্র্যাক্ট, হজমে সহায়তা করে B1। ভিটামিন B2 রিকোয়ার্ড ফর বডি গ্রোথ এন্ড হেলদি অফ স্কিন, স্কিনটা মসৃণের জন্য রিবোফ্লেভিন লাগে আর কি। এই যে এখানে ইন্ডিয়ান স্পাইস, কচু শাক, সব জায়গাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি আছে। আর ভিটামিন B1 আছে বিভিন্ন সবুজ শাকসবজি, মটরশুঁটি এবং রেডিশ, মূলাতে ভিটামিন B1 আছে আর কি। ভিটামিন B3, এটাকে নিকোটিনিক অ্যাসিড বা নিয়াসিন বলে। এর অভাবে রোগ, এগুলার হলো ডিসকালারেশন অফ স্কিন, ফিট এন্ড লেগস, ভিটামিন B3 এর অভাবে হয়। মাশরুম এবং লিফি ভেজিটেবলস এ প্রচুর পরিমাণে ভিটামিন B3 আছে। ভিটামিন B6, অ্যানিমিয়া, তারপর আলসার, এগুলা হয় ভিটামিন B6 এর অভাবে। এবং এটা সাধারণত মটরশুঁটি, সিম, টমেটো, গার্লিক, এগুলাতে প্রচুর পরিমাণে ভিটামিন B6 আছে। ভিটামিন ভিটামিন সি অন্যতম একটা ভিটামিন, এবং এর অভাবে সাধারণত স্কারবি রোগ হয়। আমরা জানি ভিটামিন সি এর অভাবে যদি ঠান্ডা লাগে, তো ভিটামিন সি, মরিচে কিন্তু প্রচুর ভিটামিন সি আছে আর কি। আমরা ভাত খাওয়ার সময় বা তরকারিতে যদি মরিচ একটু ব্যবহার করি, কাঁচা মরিচ, পাকা না কিন্তু, কাঁচা মরিচ যদি ব্যবহার করি তাহলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যাবে। সাথে টমেটো, লেটুস, পালং শাক, এগুলো তো প্রচুর পরিমাণে ভিটামিন। এখানে ফলের উদাহরণগুলো দিলাম না, যেহেতু ভেজিটেবল পড়াচ্ছি আর কি। ভিটামিন ডি, ভিটামিন ডির মেইন সোর্স হলো আসলে সূর্যের আলো। আমরা ছোটকালে দেখেছি ছোট বাচ্চাদের গায়ে তেল মেখে সকালবেলায় সূর্যের আলোতে ফেলে রাখতো, মেইনলি ভিটামিন ডি এর অ্যাবজর্বেন্সের জন্য। এটার অভাবে কিন্তু রিকেট রোগ হয়, মানে পা হাত পা বাঁকায়া যায়, হাড় বাঁকায়া যায়। তো অনেক সময় শাকসবজি থেকেও কিন্তু ভিটামিন ডি আছে, কিন্তু ভিটামিন ডির মেইন সোর্স হলো সূর্যের আলো। আমরা যদি একটু সূর্যের আলোতে ঘোরাফেরা করি তাহলে দৈনিক যে ভিটামিন ডি লাগে সেটা সূর্যের আলো থেকেই চলে আসবে। তারপরের ভিটামিন হলো ভিটামিন ই, এটাকে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়। স্টেরিলিটি হলো বন্ধ্যাত্ব প্রতিরোধ করে এই ভিটামিনটা, এবং এটা রিপ্রোডাকশন সিস্টেমকে অনেক ইমপ্রুভ করে, ইনক্রিজ করে। স্পিনাচ, রসুন, মটরশুঁটি, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে। যাদের বন্ধ্যাত্ব বা এই প্রবলেম গুলো আছে তাদের স্টেরিলিটি দূর করার জন্য এই সবজিগুলো খেলে হয়তো কিছুটা কভার হবে। আমার অবশ্য ডাক্তারি করা নাই, এটা বই পুস্তকের কথা। ভিটামিন কে, এটা রক্তের জমাট বাঁধতে সহায়তা করে, এবং যদি ভিটামিন কে এর অভাব করে শরীরে থাকে তাহলে রক্ত সাধারণত সহজে জমাট বাঁধে না আর কি। তো ক্যাবেজ, কলিফ্লাওয়ার, ক্যারট, এগুলাতে প্রচুর পরিমাণে ভিটামিন কে আছে আর কি। তো এগুলা সংক্ষেপে আমি ভিটামিন নিউট্রিশনাল ইম্পর্টেন্সটা আমি তোমাদের পড়াইলাম। আরো ডিটেলস অনেক ছিল, কিন্তু বেসিক জিনিসগুলো তোমাদের আমি একটু পড়াইলাম, যে কার্বোহাইড্রেটের ফাংশনটা কি এবং এটার সোর্সটা ভেজিটেবলের কোন কোন জায়গায় আছে, প্রোটিনের ফাংশনটা কি, কোন কোন সবজিতে প্রোটিন আছে, মিনারেল কি কি, মিনারেল ইম্পর্টেন্স জন্য কোন কোন মিনারেল আছে, অনুরূপ ভাবে কোন কোন ভিটামিন ইম্পর্টেন্ট
কোন কোন সবজিতে কোন ভিটামিন আছে, এই জিনিসগুলো পড়াইলাম আর কি। এখন এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বলো। যদি না থাকে তাহলে আমি ইকোনমিক ইম্পর্টেন্সটা একটু সংক্ষেপে একটু পড়াই দিই আর কি। ঠিক আছে, ক্লোজ করব? কেউ নাই? জি স্যার। স্যার জি স্যার। এখন আসে ইকোনমিক ইম্পর্টেন্স, বুঝছো? শুনতে পাচ্ছ সবাই, দেখতে পাচ্ছ? জি স্যার। তো এইটা আসলে জি স্যার। হুম, জি স্যার, দেখতে পাচ্ছি। আমরা হর্টিকালচারাল ক্রপস অর্থাৎ ভেজিটেবল চাষ করলে আমাদের অর্থনৈতিক ভাবে কিরকম মানে বেনিফিট হবে সেই জিনিসটা আজকে আমরা যদি ক্রপ গুলোকে দুইটা ভাগ করি, একটা হলো হর্টিকালচারাল ক্রপ যেখানে ক্যাবেজ, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন এগুলা চাষ করা, আর এগুলাকে নিচে আমরা দেখি এটা হলো ধান, গম, পাট, এগুলাকে বলা হয় অ্যাগ্রোনমিক্যাল ক্রপ। আমরা ক্রপটাকে সাধারণত অ্যাগ্রোনমিক্যাল ক্রপের সাথে কম্পেয়ার করব, মানে আজকে মানে এই ক্লাসটা আমরা প্রথমে পয়েন্টটা দেখছি হায়ার ইল্ড। আমরা যদি 1 হেক্টর জমিতে ধান চাষ করি আর পাশাপাশি আর এক হেক্টর জমিতে যদি টমেটো চাষ করি, তাহলে কয়েক গুণ, 4-5 গুণ ইল্ড কিন্তু বেশি হবে হর্টিকালচারাল ক্রপে আর কি। অর্থাৎ আমরা ইল্ড বেশি পাবো আর কি, একই পরিমাণ জমি থেকে যদি আমরা চাষ করি আর কি। ওই জিনিসগুলো এখানে লেখা আছে। অনুরূপ ভাবে সোর্সেস অফ হায়ার প্রফিট, ও সরি এখানে কলার ছবি থেকে গেছে, না এটা ঠিক হয় নাই, এটা চেঞ্জ করা লাগবে আর কি। তো এইখানে যদি আমরা
আমরা যদি দেখি যে সোর্সেস অফ হায়ার প্রফিট, আমরা যদিও এবার ধান একটু বেশি, প্রায় 1000 টাকা মন বা 1100 টাকা মন, কিন্তু টমেটো দেখো 100 টাকা কেজি, কিন্তু এখন আমি 2-1 দিন বাজার করি নাই, এই 4-5 দিন আগের কথা, 120 টাকা কেজি টমেটো কেউ যদি বাজারে কিনে থাকো আর কি। 120 টাকা কেজি হইলে 1 টনের দাম কত হয়, মানে 1 মনের দাম কত হয়? কেউ পারবা হিসাব করতে? 4000 টাকা। 4000 টাকা। আর ধান হলো তাহলে কত? 1000 টাকা মন। তাহলে 4 টাইমস বেশি না এখানে টমেটোর দাম, নাকি কত গুণ বেশি? 4 গুণ বেশি স্যার। আবার ইল্ডও কিন্তু অনেক, এই ইল্ডও কিন্তু 3-4 গুণ বেশি ধানের চেয়ে। তাহলে আমরা যদি ওইটা হিসাব করি, 3-4 গুণ বেশি ইল্ড, আবার 3-4 গুণ বেশি দাম, তাহলে কত গুণ? প্রায় 10-12 গুণ বেশি না ইল্ড, মানে তাহলে আমাদের কম চাষ যদি আমরা টমেটো, ফুলকপি, বাঁধাকপি এগুলা চাষ করি, তাহলে আমাদের কয়েক গুণ বেশি ইল্ড হবে আর কি। হ্যাঁ তহিদ, আসসালাম, আছি ক্যাম্পাসে, বলো। থ্যাংক ইউ। আছে হ্যাঁ, এই যে পশ্চিম পাশে দোতলা, এটা পশ্চিম পাশে। আচ্ছা, থ্যাংক ইউ। প্রপার ইউজ অফ ওয়েস্টল্যান্ড, আমরা দেখি, যদি এখানে দেখাইতে পারি নাই, বাড়ির আশেপাশে, স্কুল কলেজের আশেপাশে যে অল্প একটু জায়গা থাকে, সেখানেই কিন্তু আমরা শাকসবজি করতে পারি। একটু পুঁই শাক, ডাঁটা শাক, ঢেঁড়স, পালং শাক, লাল শাক এগুলো করতে পারি। আবার অনেক রেল লাইন আছে, রেল লাইনের ধারেও কিন্তু আমরা সিম, বসত বাড়ির আশেপাশে যদি আমরা লাউ, চাল, কুমড়া, সিম এগুলা লাগিয়ে দেয়, বাড়ির চালে উঠিয়ে দিই, সেখানেও কিন্তু চাষ করা যায়। কিন্তু ধান কি সব জায়গায় চাষ করা যাবে? এগুলা চাষ করা যাবে না। এই জন্য যেসব ওয়েস্টল্যান্ড আছে সেগুলাতে কিন্তু আমরা এই ভেজিটেবলের চাষ করতে পারি আর কি। চাষ করে আমরা ইনকামটা বাড়াইতে পারি আর কি। এবং আরেকটা সুবিধা, এই শাকসবজি গুলা মানে এত ফ্রেশ থাকে যে নিউট্রিশনাল রিচ হয় এসব শাকসবজি গুলো। এস্টাবলিশমেন্ট অফ নিউ ইন্ডাস্ট্রি, বর্তমানে এখন ব্যস্ততার মানে যুগ হয়ে যাচ্ছে। তোমরা যখন চাকরি করবা, অবশ্য হাজব্যান্ড ওয়াইফ চাকরি করবা, দুইজন চাকরি করে আসার পরে বাসায় বসে রান্না বান্না করার এনার্জি থাকবে না। তখন করবে কি, প্রসেসড ফুড খেতে হবে। জুস খাবা, জ্যাম খাবা, জেলি খাবা, এগুলো দিয়ে তোমার প্রসেসিং করে খাবা আর কি। এই জন্য নতুন ইন্ডাস্ট্রি তখন এস্টাবলিশড হবে। এবং এই যে আমরা পটেটো চিপস পছন্দ করে না এরকম কেউ নাই। বাচ্চা, দাদা, দাদি, নানা, নানি, ছেলে, মেয়ে সবাই কিন্তু পটেটো চিপস করে। সেই জন্য পটেটো চিপস করার জন্য আমাদের দেশের এনভায়রনমেন্ট অনেক ভালো, পটেটোর ইল্ডও ভালো, কাজে নিউ ইন্ডাস্ট্রি করার অনেক স্কোপ আছে আর কি। অনুরূপ ভাবে টমেটো কিন্তু প্রচুর পরিমাণে যখন পিক পিরিয়ড হয়, তখন কিন্তু অনেক কম দামে বিক্রি করা লাগে। আমি তো এখন 100 টাকা 120 টাকা কেজি হিসাব করলাম, মানে 5-10 টাকা কেজিতেও মানুষ নেয় না। তো ওই সময় যদি টমেটোর কেচাপ আমরা করি, যে প্রসেস করে বিক্রি করে, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম হওয়ার সুযোগ আছে এবং একটা ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করার সুযোগ আছে। সলিউশন অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, আমরা যদি হর্টিকালচারাল ক্রপ কাল্টিভেশন করি, এই কাল্টিভেশন করার সময় ফিল্ড লেভেলে কিন্তু অনেক লেবার দরকার হয়, এবং লেবার দরকারের কারণেই আনএমপ্লয়মেন্ট যে প্রবলেম সেটা কিন্তু আর থাকে না। আবার এই হারভেস্টের পরে যদি আমরা ইন্ডাস্ট্রিতে ট্রান্সপোর্ট করে নিয়ে যাই, ট্রান্সপোর্টের সময় অনেক ড্রাইভার এটা মাল ট্রান্সপোর্ট করে, লোডিং আনলোডিং এ অনেক লোক লাগে, আবার প্রসেসিং এর সময় অনেক লোক কাজ করে। এই প্রসেস ফুড গুলো আবার বিক্রি করতে অনেক মানুষের ইনভলভমেন্ট হয়,
কাজেই একটা সাইক্লিক ওয়ারে যদি দেখা যায় যে অনেক লোক এখানে কাজ করার সুযোগ আছে, এবং তাহলে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা অনেকটা সমাধান হয়ে যাবে আর কি। আর্নিং অফ ফরেন কারেন্সি, বিদেশে বিদেশে অনেক দেশ আছে যেখানে প্রচুর পরিমাণে বরফ পড়ে, তুষারপাত পড়ে, এবং পুরা মাঠটা এটা মানে পুরা মাঠ বরফে ঢাকা থাকে, যার কারণে তারা ওপেন ফিল্ডে সবজি করতে পারে না। একটা গ্রিন হাউসে সবজি করার দাম অনেক বেশি পড়ে। আমি জানি না যারা এখন গ্রামে আসো, বেগুন কত করে এখন বলতে পারবা নাকি তোমাদের একদম গ্রাম লেভেলে? কেউ বাজার টাজার যাও না স্যার? 25 টাকা কেজি স্যার। 25 টাকা না? 25 টাকা স্যার। বাজারে, এটা তো বাজারে, মানে একদম ফার্মার লেভেলে আমি বলতেছি। 15 টাকা স্যার, 15। আবার মূলা তো খাওয়া অনেকে পছন্দ করে না, তারপরে ফার্মাররা মূলা করে। তো মূলার দাম কত জানো না স্যার? 5 টাকা কেজি স্যার। 5 টাকা 2 টাকা কেজি স্যার, 2 টাকা কেজি। 2 টাকা কেজি। যদিও আমরা জাব্বারের মোড়ে বা ডাব্বারের মোড়ে হোক আর শেষ মোড়ে হোক আর কেয়ার মার্কেট হোক, এখানে 20 টাকা কেজি আর কি। তো 2 টাকা কেজি। কিন্তু মজার ঘটনা হলো, দেখো জাপানে এক পিস মূলার দাম প্রায় 200 টাকা। এটা কি বিলিভ করতে পারবা? এক পিস মূলাকে 200 টাকা দেয় কোনো বাঙালি কিনে খাবে? হ্যাঁ, তোমার কি মনে হয়? তোমাদের কি মনে হয়? কেউ কিনবে না স্যার। হ্যাঁ, কেউ কিনবে না। তারপরও বাঁচার তাগিদে খেতে হবে, কারণ যদি মূলা 200 টাকা ওখানে সস্তা হয় অন্যান্য সবজির চেয়ে। 1 টাকা কেজি। হ্যাঁ, 1 টাকা এতক্ষণ পরে শুনলে 1 টাকা কেজি। স্যার মূলা রপ্তানি করে দেই স্যার। এটা বলার উদ্দেশ্য হলো তাদের প্রোডাকশন কস্ট বেশি। ওখানে কিন্তু একটা টমেটো বিক্রি হয়, একটা টমেটোর দাম 100 ইয়েন, প্রায় 60-70 টাকা একটা টমেটো। 4-5টা ঢেঁড়সের দাম 100 ইয়েন। 5-6টা বা 7-8টা পাট শাকের পাতার দাম 100 ইয়েন, প্রায় 60-70 টাকা। কেন এত দাম? এই কারণেই যে এখানে প্রোডাকশন কস্টটা তাদের বেশি, লেবার কস্ট বেশি, ল্যান্ডের ভ্যালু বেশি, তারপর হলো গ্রিন হাউসে করা লাগে। আর আমাদের বাংলাদেশে দেখো, তুমি কোন রকম মাটিতে ফেলতে পারলে হয়ে গেছে, আর কিছু করা লাগবে না, বুঝছো? মানে এত উর্বর আমাদের হাত, এত উর্বর আমাদের শরীর, এত উর্বর আমাদের ল্যান্ড, এত ভালো আমাদের ওয়েদার, যার কারণে ইল কিন্তু প্রচুর ভালো হয়। আমাদের এই ইল্ডের জিনিসগুলো যদি বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে কিন্তু প্রচুর ফরেন কারেন্সি আমাদের আনার সুযোগ আছে আর কি। ফুলফিলমেন্ট অফ ডেফিসিয়েন্সি অফ ফুড এন্ড সেভিং অফ ফরেন কারেন্সি। এই যে দেখো মহিলাটা একটা কি বার্গার নাকি এটা? হ্যাঁ, খাওয়ার পরে নিচে একটা ছবি দেখা যায়, নিচে 2টা ছবি, একটা ছায়া ছবি, একটা ভালো ছবি দেখা যায় তার নিচে। জি স্যার। কেমন হয়ে গেছে খাওয়ার পরে, কেমন চেহারা করছে আর কি, দেখো খেয়ে খেয়ে। আমরা যদি ভাতের পরিবর্তে আমরা যদি ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ করি, ফুড হ্যাবিটটা রাইসের পরিবর্তে যদি আমরা কার্বোহাইড্রেট জাতীয় পটাটো, সুইট পটাটো এগুলা খাই, তাহলে কিন্তু আমাদের মেইনলি আমাদের দেশে যেটা শর্টেজ বলি, সেটা কিন্তু চালের শর্টেজ। অন্য শর্টেজ কিন্তু আমরা হিসাব করি না। কিসের শর্টেজ হিসাব করি? শুধু চালের। কিন্তু আমরা যদি চালের পরিবর্তে এগুলা খাই, তাহলে কিন্তু আমাদের ফুডের ডেফিসিয়েন্সি থাকবে না, এবং আমাদের নিজেদের প্রডিউস প্রোডাক্ট আমরা খেতে পারি। বিদেশ থেকে চাল আমদানি করতে অনেক টাকা লাগে, কিন্তু ফরেন কারেন্সি বাই করতে হয়। আমরা যদি আমদানি না করি, তাহলে আমাদের ফরেন কারেন্সিটা কি হয়ে যাবে? সেভ হয়ে যাবে আর কি, থেকে যাবে। এটা আমাদের ফরেন কারেন্সি। এটা আর কি আমাদের আলটিমেট গোল হলো, আমাদের এই ভেজিটেবলের আমরা ভালো ভালো খেয়ে সুন্দর একটা লাইফ লিড করব, এবং সুন্দর একটা ফ্যামিলি গড়ে তুলবো, যেখানে শুধু সুখ আর শান্তি। ঠিক আছে? তোমাদের দেখা যায় স্লাইড? জি স্যার। তোমাদের কোনো কমেন্ট নাই তো? তোমাদের এই ভবিষ্যতে এরকম প্ল্যান নাই না?
অসুবিধা নাই, প্ল্যান করতে অনেক চিন্তা ভাবনা করা লাগবে। এইটুকু হলো তোমার ইকোনমিক ইম্পর্টেন্স। এখন প্রশ্ন থাকলে বলো, প্রশ্ন আছে নাকি? আছে? নাই? না থাকারই কথা, একদম সহজ জিনিস, সেটা মানে একদম সিম্পল জিনিস যে ইকোনমিক ইনকমের মধ্যে ওয়েস্টল্যান্ডের ইউজ হয়, তারপর হলো নিউ ইন্ডাস্ট্রি স্টুডেন্টের একটা সুযোগ আছে, আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা সমাধান করে, আর হলো ফরেন কারেন্সি সেভিং করে। এই কয়েকটা পয়েন্ট আর আমার মনে হয় তোমরা অনেক কিছু মানে